আছেন বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ এবং কংগ্রেস মুখপাত্র আশফাক দাকে স্বাগত জানাবো এবং রয়েছেন স্নেহায়ন সরকার বিজেপি মুখপাত্র। স্নেহায়নকেও স্বাগত জানাবো। আজকে আমি আশফাক দার কাছে আসবো। আশফাক দা, আপনি যেহেতু এই কমিউনিটি থেকে বিলং করছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, মুসলিম ভোট নিয়ে রাজনীতি করার অভিযোগ আজকের নয়, বাম আমল বা তারও আগে থেকে হয়তো শুরু হয়েছে এবং গোটা দেশের দিকে যদি তাকাই তাহলে আজকে হঠাৎ করে একদিনে গজিয়ে ওঠা একটা ন্যারেটিভ এটা নয়, এটা দীর্ঘদিনের ন্যারেটিভ। সফট টার্গেট মুসলিমরা, কী কারণে তাদেরকে নিয়ে রাজনীতির অভিযোগ বারবার ওঠে? বা যিনি মসিহা বলছেন, যখন বাবরি মসজিদের শিলান্যাস করছেন, ফিতে কাটছেন, ইত্যাদি করছেন, তখন তো তিনি বলেছিলেন যে আমি এদের মসিহা। তার এই ছবি দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব তার ট্র্যাক রেকর্ডটাকে আমাদের চেক করা উচিত। হুমায়ুন কবিরের যদি ট্র্যাক রেকর্ড চেক করা হয় তো আমরা দেখতে পাবো যে হুমায়ুন কবির কিন্তু ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। শুধু দাঁড়িয়েছিলেন না, একটা মাথায় কপালে সিঁদুর লাগিয়েছিলেন এবং বলেছিলেন আমি ভারতীয় জনতা পার্টি আজীবন থাকব এবং ভারতীয় জনতা পার্টি। তবুও যদি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় কোথাও না কোথাও হুমায়ুন কবির সফট ভার্সনে যদি পা রাখে তো এটা তাদের ভুল বলেই আমি মনে করি। কারণ আমার আশা করছি যে এই ভিডিও আগে থেকেই যারা বিবেকবান মুসলিম সমাজের মধ্যে রয়েছেন, যারা বোঝেন জিনিসগুলোকে, তারা জানতেন যে যে ব্যক্তি বা নিজের স্বার্থের কারণে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে রাজনীতি করতে পারে, আবার তৃণমূলে অপাং ঝপাং হয়ে যেতে পারে, তারপরে আবার সে যে বিক্রি হবে না, সে সেটিং হবে না, এটা কখনোই এবং শুরু থেকে আপনি দেখুন বাবরি মসজিদ যখন শিলান্যাস ওই হুমায়ুন কবির করছেন, সেই শিলান্যাসে আরএসএসের মুসলিম মোর্চার হাইকোর্টের কিছু উকিল, কিছু আরএসএসের ঘেঁষা লোকরা ওখানে উপস্থিত রয়েছে। এর কারণটা কি সেখান থেকেই বুঝে নেওয়া উচিত ছিল। তখন আমি বলেছিলাম, সর্বপ্রথম বলেছিলাম যে হুমায়ুন কবির মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, নিজের স্বার্থের জন্য আরএসএসের হয়ে, আরএসএসের এজেন্ট হয়ে কাজ করে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং পশ্চিম বাংলায় সাম্প্রদায়িকতা তৈরি করার চেষ্টা করছে। আমি রাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য আমরা শুনলাম, সেখানে উনি কিন্তু স্পষ্ট বলছেন যে তার থেকে আমাদের 20 বছর, যখন অভিযোগটা উঠছে যে তার থেকে আমাদের 20 বছর অপোজিশনে থাকা ভালো, এইরকম অভিযোগ। দেখুন, অমিত শাহর কথা তো আমি বিশ্বাসই করতে পারি না, বরং বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেন না। কারণ অমিত শাহ জুমলা ছাড়া কিছু জানেন না। উনি জুমলাই বলতে পারেন, উনি বলেই প্রধানমন্ত্রীর কথাকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথাকে উনি সিরিয়াস নেন না, বলেছিলেন জুমলা হ্যায় এ তো বলা যাতা হ্যায়। তো ইনি এইরকম জুমলা বলতেই পারেন। ভিতরে এনাদের দু মুখ সাপ আমি বলবো, কারণ ভিতরটা আলাদা, বাইরে আলাদা। এবং আপনি দেখুন হুমায়ুন কবিরের প্রতি কতটা ভালোবাসা, যে তাকে ফোর্স কতগুলো দেওয়া হয়েছে, দেখেছেন? উনি কি এত বড় নেতা বা এত বড় পার্টির রিপ্রেজেন্টেটিভের কাছে আসবো এবার একটু। বেশ, আমি আসবো আশফাক দা, একটু স্নেহায়নের কাছে আসি। কি এর গোটা এমস বানিয়েছে, গোটা আইআইটি বানিয়েছে, এই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন বা জটিলতা চলেইছে। আমি আশফাক দার কাছে একটু আসবো, এটা নিয়ে তো ডেফিনেটলি শুনবোই। পাশাপাশি সংকল্পপত্র বিজেপির কেমন লাগলো? দেখুন, বিজেপির সংকল্পপত্র নয় বা এটা ম্যানিফেস্টো নয়, সংকল্পপত্র হচ্ছে কি যে প্রমিস বিফোর ইলেকশন, সাইলেন্স আফটার ইলেকশন। বিজেপির সংকল্পপত্র বা ম্যানিফেস্টো হচ্ছে আসলে জুমলার সংকল্প, জুমলার ম্যানিফেস্টো। কারণ ভারতীয় জনতা পার্টির যদি ভারতবর্ষের ট্র্যাক রেকর্ড আমরা দেখি, তো ভারতবর্ষে কি করেছেন, 2 কোটি প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেওয়ার জুমলা বলছি, ম্যানিফেস্টো ছিল, ওয়াদা ছিল, কিন্তু কি করেছেন উনি? জুমলা দিয়েছেন, বলছে জুমলা 2 কোটি চাকরি দেননি। ভারতবর্ষের মানুষকে বলেছিলেন 15 লাখ আয়েগা, কালা ধন লায়েঙ্গে। কালা ধন তো দূরের কথা, এখন উল্টো সমস্ত ধন নিয়ে ভারতবর্ষ থেকে মোদিজির বন্ধুরা পালিয়ে যাচ্ছে। মোদিজি বলেছিলেন আচ্ছে দিন আয়েঙ্গে। ভারতবর্ষ দেখছে যে এটা কি মোদির আচ্ছে দিন, যে ইনফ্লেশন রেট
এবং বেকারত্ব ভারতবর্ষে এনএসএসের রিপোর্ট অনুযায়ী ৪৫ বছরের সর্বোচ্চ বেকারত্ব ভারতবর্ষে এখন মোদিজির আমলে। তো নরেন্দ্র মোদিজির আমলে যদি এই ধরনের ভারতবর্ষের অবস্থা খারাপ হয়, কৃষক কি আয় দগ্নি হোগি, মোদিজি ওনাদের বিজেপির ম্যানিফেস্টো ছিল। কিন্তু কি হলো, কৃষক মারা গেল, শাশ্বত কৃষক আন্দোলন করলেন, আন্দোলন করার পর ওনারা শহীদ হওয়ার পর এই কালো আইনগুলো তুলে নেওয়া হলো, কিন্তু কৃষকদের এখনও কোনো রকম স্বস্তি দেওয়া হয়নি। গোটা ভারতবর্ষ, মোদিজি বলেছেন अगर रुपया गिरता है तो हमारा প্রধানমন্ত্রী का इज्जत भी गिरता है। তো মোদিজি এখন যে রুপিয়া গিরে গেছে, টাকা নেমে গেছে, তো মোদিজির কি ইজ্জত নেমে যায়নি? তো যখন তিনি ভারতবর্ষে যা যা ম্যানিফেস্টোতে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পূরণ করতে পারেননি, কিন্তু বাংলার সবই বুঝলাম দাদা, কিন্তু লড়াইতে তো সেই তৃণমূল আর বিজেপি। দেখুন, এটা না, এই আমার কথা নয়, রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলছি, প্যানেলগুলোতে আলোচনা হচ্ছে, তারা তো এই কথাই বলছে। না না, বাইপোলার পলিটিক্স নেই, চেষ্টা করা হচ্ছে, নেগেটিভ বিল্ড করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নেগেটিভ বাংলার মানুষ বুঝে গিয়েছে যে বাংলায় না এই বিভাজনকারী এবং যারা জুমলা সরকার চালাতে চায়, এই ডবল ইঞ্জিন নামে ডবল জুমলার সরকার আমাদের চায় না, আর এদিকে সিন্ডিকেট কাটমানির সরকার আমাদের চায় না, বরং বিকল্প একটাই, সেটা হচ্ছে হাত জাতীয় কংগ্রেস। এসআইআর নিয়ে আন্দোলনকে যে পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা মনে করেন, সেই মাত্রায় অন্য কোনো রাজনৈতিক দল এই আন্দোলনকে নিয়ে যেতে পেরেছে? কংগ্রেস পেরেছে? দেখুন, অবশ্যই কংগ্রেস শুরু থেকেই মমতা ব্যানার্জির আগে থেকেই আন্দোলন করেছে এবং সব মামলাও করেছেন সুপ্রিম কোর্টে, কংগ্রেসের মামলাও প্রথম করেছেন। তো এখানে জাতীয় কংগ্রেস শুরু থেকেই আন্দোলনে রয়েছে এবং মানুষের পাশে রয়েছে এবং মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় মাঠে আমরা আছি এবং আমরা থাকব। আমাদের কংগ্রেসের অ্যাডভোকেটও সুপ্রিম কোর্টে আছে এবং এসআইয়ের যে আমরা সবসময় বলি যে ভ্যালিড ভোটার্সের, বৈধ ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না, যা এই বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি এবং টিএমসির রাজনীতির কারণে সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে। এই যে বৈধ ভোটারের কথা বলছেন আশফাক দা, একদম শুরুতে স্নেহায়ন একটা কথা বলছিল যে আশফাক দা দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেই ঘটনাটা ঘটলো সেটা ইটসেলফ ইললজিক্যাল। আমরা জাতীয় কংগ্রেস আগে থেকেই বলে আসছিলাম যে এই যে 67 লাখ এর মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে তাদেরকে বিচারাধীনের মধ্যে নিয়ে চলে গেল, তো এটা দোষ কার? এটা কি জুডিশিয়াল অফিসারদের দোষ? আমি বিজেপির কথায় আপত্তি জানাচ্ছি যে জুডিশিয়াল অফিসারদের দোষ নয় বা বিচার ব্যবস্থার কোনো দোষ নয়, দোষ হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় জনতা পার্টির পিট্টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী করলো যে আমাদের টাইম নেই, আন্ডার এডজুডিকেশন ফেলে দিই এবং জুডিশিয়াল অফিসারদের একটা বোতাম দিয়ে দিই, ইয়েস নো, কোনো ডকুমেন্টেড নয়। তাহলে কী করলো এই ভারতীয় জনতা পার্টির ইশারায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেহেতু জুডিশিয়াল অফিসাররা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন না, তাদেরকে প্রডিউস করার জায়গা নেই, টাইম নেই, তখন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়নি। আর না, আমি একটা কথা ওনার বলে দিই, ডকুমেন্ট জুডিশিয়াল অফিসাররা দেখতে পাচ্ছেন না, যদি শুনে নিন, আপনি শুনে নিন না, তাহলে বিএলওরা করেনি কেন? সেই প্রশ্নটা তুলছেন না কেন? তৃণমূলকে সেফগার্ড কেন করছেন? বলুন, বিএলওদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ডকুমেন্ট আপলোড করতে যায়নি। যত ঝামেলা এই বিএলওরা বাকি দিয়ে গেছে, এই বিএলওরা কারা রিক্রুট করেছে? ভারতবর্ষে বিএলও কারা রিক্রুট করেছে? আপনি তৃণমূল করেন না, কংগ্রেস করেন। আপনি তৃণমূলের হয়ে এখানে বলতে আসছেন। আমি সাধারণ মানুষের ঝগড়াঝাটির পরে কত মানুষ ভোট দিতে পারবেন, কত মানুষ ভোট দিতে পারবেন যাদের নামে ট্রাইব্যুনালেও রয়েছে? আগামী 13 তারিখ সুপ্রিম কোর্টের রায়, এক মিনিট, আগামী 13 তারিখ সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, কারণ আমরা এখনো জানি না ট্রাইব্যুনালে যারা রয়েছে তারা আদৌ ভোট দিতে